সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ক্লাস নিয়ে সবার মাঝে আবার চলে এলাম। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব। কিভাবে একটা বাক্যকে একাধিকবার একাধিক পদ্ধতিতে অনুবাদ করা যায়, আমরা সেটা উপরে ফোকাস করব। আমাদের সামনে ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, তার উপর ভিত্তি করে সাধারণত এই ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, আমার এই চ্যানেলে সাধারণত ডেসক্রিপটিভ ইংরেজি বাংলা বা কম্পালসারি ইংরেজি বাংলা উপরে ক্লাস হবে, বিশেষ করে ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য এক্সাম যেখানে ডেসক্রিপটিভ বা কম্পালসারি ইংরেজি বাংলা থাকবে। তাই যারা কম্পিটিটিভ লাইনে আছে তাদের অনুরোধ করব ক্লাসগুলো ফলো করতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আজকে আমরা যে প্যাসেজটার উপরে ট্রান্সলেশন করবো সেটা হচ্ছে আমাদের সবার একটা পরিচিত প্যাসেজ। এখানে 10টা বাক্য আছে। প্রত্যেকটা বাক্যকে আমরা 3টে করে ট্রান্সলেশন করব, অর্থাৎ মোট সেন্টেন্স হবে আমাদের এখানে 30টা। প্রথমটা হবে আকরিক ট্রান্সলেশন, তারপর দুটো হচ্ছে ভাবার্থ হিসাবে ট্রান্সলেশন করা হবে। চলো আমরা ট্রান্সলেশন করি। সাধারণত সময় যাতে না বেশি লাগে তার জন্য আমরা ট্রান্সলেশন এখানে করা আছে, যা সেগুলো আলোচনা করা হবে। দেখো, প্রথম হচ্ছে মানুষ জন্মগতভাবে কৌতূহলী। এটাকে একটা সেন্টেন্স বা বাক্য, এর উপর আমরা ট্রান্সলেশন করব। তার আগে বলে রাখি, বাংলা থেকে ইংরাজি অনুবাদ করতে গেলে তোমাকে যে নিয়ম বা যে রুলটা মেন ফলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এটা হচ্ছে তোমার মেন অ্যাকশন, এটা তোমার মেন অ্যাকশন, ঠিক আছে? এর উপর ভিত্তি করে তুমি ট্রান্সলেশন করে বাদ বাকি যা থাকবে সব তুমি পরে বসিয়ে দেবে। প্রথম হচ্ছে তুমি খুঁজবে ভার্ব। ভার্বকে যদি পাওয়ার পরে ভার্বকে তুমি বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পাবে। আর ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্ট পাবে। তা এটা তুমি ফলো করবে, এর উপর ভিত্তি করে তুমি সবকিছু করতে পারবে। আর যেখানে তুমি দেখবে ভার্ব পাবে না সেখানে সাধারণত মূলত হয় ভার্ব হয় বা হলো ভার্ব হয়, এরকম হয়, যেগুলো বি ভার্ব হবে। অনেকগুলো শব্দ দেবে বাংলা অনেক সাবজেক্ট, সেখানে হচ্ছে ভার্ব থাকে না, সেখানে তোমার ভার্ব হচ্ছে বি ভার্ব হবে, হয় অথবা হলো, এটা হবে ভার্ব হবে। যেমন প্রথম এখানে বাক্য দেখো, মানুষ জন্মগতভাবে কৌতূহলী। এখানে কিন্তু ভার্ব নেই, মানুষ জন্মগতভাবে কৌতূহলী, এখানে হবে মানুষ হয়। তাহলে এটা হচ্ছে হয়, এটা হয়টা হচ্ছে ভার্ব। তাহলে মানুষ হয় জন্মগতভাবে কৌতূহলী, তাহলে এখানে হচ্ছে হয় ভার, এটা হচ্ছে ভার্বটা হলো হয় ভার, কে হয় তাহলে মানুষ, তাহলে ম্যান হচ্ছে সাবজেক্ট, ইস এটা ভার্ব বসে, তারপরে কি হয় কৌতূহলী, এটা হচ্ছে কি অবজেক্ট। তারপর বললাম জন্মগতভাবে বাই নেচার, সাধারণভাবে বা প্রকৃতির দ্বারা, তাহলে মানুষ হয় কিউরিয়াস বা উৎসুক বাই নেচার, মানুষ হয় জন্মগতভাবে কৌতূহলী। এটা হচ্ছে আকরিক একটা ট্রান্সলেশন। এটাকে তুমি যদি ভাবার্থ করতে চাও, দেখো, হিউম্যান বিংস আর ন্যাচারালি কিউরিয়াস, তাই নাকি? বলছে মানুষ হয় কি ন্যাচারাল স্বভাবত কিউরিয়াস কৌতূহল, তাহলে এটা হচ্ছে একটা অনুবাদ করা হলো। তারপরে বলা হচ্ছে কিউরিসিটি ইজ অ্যান ইনহারেন্ট কোয়ালিটি অফ হিউম্যান বিং। বলছি কিউরিটি হয় একটা ইনহারেন্ট মানে জন্মগত সহজাত গুণ অফ হিউম্যান বিংস, ঠিক আছে? মানুষের হচ্ছে কিউরিসিটি বা কৌতূহল বা উৎস হলো মানুষের একটা জন্মগত বা সহজাত একটা প্রবৃত্তি বা কোয়ালিটি বা গুণ। তাহলে প্রথমটা হচ্ছে এটা আকরিক, তারপর দুটো হচ্ছে তার ভাবার্থ দিয়ে এখানে ট্রান্সলেশন করা হলো। আশা করি প্রথমটা বুঝতে পেরেছ। চলো দ্বিতীয়টা যাই। বলছি এই কৌতূহলই তাকে নতুন জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে। তাহলে দেখো, যদি আমরা প্রথমটা আকরিক করব তারপরে ভাবার্থ করব, এই কৌতূহলই তাকে নতুন জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে। এর ভাব কোনটা? দেখো, ভার্ব হচ্ছে উদ্বুদ্ধ করা, তাহলে এটা হচ্ছে ভার্ব। এটা যদি আমরা কে বা কাকে, কে বা কি, কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে ভার্ব পাবো। তাহলে কে উদ্বুদ্ধ করে? এই কৌতূহলী, তাহলে এটা হচ্ছে আমরা সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এটা কি কাকে কাকে উদ্বুদ্ধ করে? তাকে, তাকে এটা হচ্ছে কি
অবজেক্ট। আর বাদ বাকি যা থাকবে এটা ফ্রেজ বলো যাই থাকবে বলে এটা সাধারণত অ্যাডভার্ব হয়, সেটা অ্যাডভার্বিয়াল ম্যানার থেকে যে অ্যাডভার্বিয়াল প্লেস যা হয় এগুলো আমরা পরে বসে দেবো। তাহলে এটা হচ্ছে ভার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। দেখো এবার তুমি বসাও, প্রথম সাবজেক্ট বসাও, এই কৌতূহলী, দিস কিউরিসিটি, ঠিক আছে, উদ্বুদ্ধ করে মানে ইন্সপায়ার, উদ্বুদ্ধ করে। এখানে তাকে, তাকে মানে কি বলতে এখানে মানুষকে বোঝানো হচ্ছে, তাহলে পিপল, ঠিক আছে, কি করে, তাহলে এটা হয়ে গেল এই কৌতূহলী, সাবজেক্ট ইন্সপায়ার উদ্বুদ্ধ করে, কাকে, তাকে ভার হয়ে গেল কি পড়ে আছে, নতুন জ্ঞান অর্জনে। যখন কোনো ফ্রেজ থাকবে এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, নতুন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তাই নাকি, যখন কোনো একটা ফেজ যখন বড় হবে তখন পিছন দিক থেকে অনুবাদ করে আসবে, পিছন দিক থেকে, তাহলে অর্জনে, এই অর্জনে এর জন্য হচ্ছে টু, টু হচ্ছে অ্যাকোয়ার, অর্জনে কি হচ্ছে নতুন জ্ঞান, নিউ নলেজ, টু অ্যাকোয়ার নিউ নলেজ। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর ভার, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে যেটা থাকবে সেটা পেছন দিক থেকে অনুবাদ করে করে আসবে। তাহলে এটা আকরিক গেল। এবার দেখো এটা যদি ভাবার্থ করি কি দাঁড়াচ্ছে, ইট ইজ কিউরিসিটি, এটা কৌতূহল যে, ইট ইজ ইট ইজ কিউরিসিটি বলছে এটা কৌতূহল, দ্যাট মোটিভস, যেটা মোটিভ করে হিউম্যান বিংকে, মানুষকে, টু গেন নিউ নলেজ, বলছে কিউরিসিটি হচ্ছে মানুষকে নতুন জ্ঞান অর্জনে তাকে মোটিভ করে, এটা হচ্ছে ভাবার্থ। তার আরেকটা দেখো, কিউরিসিটি ইনকারেজ, বলছে কৌতূহল কি ইনকারেজ করে, অনুপ্রাণিত করে আমাদের, টু লার্ন নিউ থিংস, নতুন কিছু চিন্তাভাবনা করতে আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহ উদ্দীপনা, তাই এটা বলে আকরিক, এটা হচ্ছে ভাবার্থ করা হলো। তাহলে হচ্ছে এল তিনটে দেখো, প্রথম হচ্ছে আকরিক, তারপর দুটো হচ্ছে ভাবার্থ। তো এটাই ছিল আমাদের সেকেন্ড সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স দেখো, শিক্ষা মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করে। প্রথম বলেছি ভার খুঁজবে, তাহলে এখানে বিকশিত করে এটা হচ্ছে ভার, কে বিকশিত করে, শিক্ষা, এটা হচ্ছে কি সাবজেক্ট, কি বিকশিত করে চিন্তা শক্তিকে, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে প্রথম বললাম সাবজেক্ট, তাহলে এডুকেশন, বিকশিত মানে কি ডেভেলপ, ডেভেলপ, ঠিক আছে, এটা হচ্ছে কেন এস হলো, এটা হচ্ছে এডুকেশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডেভেলপস হলো। এডুকেশন ডেভেলপস কি চিন্তা, চিন্তা শক্তিকে, দ্য পাওয়ার অফ থিঙ্কিং, চিন্তা শক্তিকে, এখানে পাওয়ার অফ থিঙ্কিং বলতে কি মানুষের চিন্তা শক্তি, এখানে মানুষ না দিলেও চলবে, তুমি মানুষ দিতে পারো, তুমি এরকম লিখতে পারো, এডুকেশন, এডুকেশন ডেভেলপ, ডেভেলপ দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য ম্যান, এটা হবে, ঠিক আছে। তাহলে তুমি এটা এডুকেশন ডেভেলপস দ্য পাওয়ার অফ থিঙ্কিং, এডুকেশন হচ্ছে মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করে, বা এডুকেশন ডেভেলপস দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য ম্যান, যেটা লিখলে তুমি হবে। আচ্ছা এটা মুছে দিই, তাহলে এটা ছিল একটা আকরিক অনুবাদ। এটাকে যদি আমরা ভাবার্থ করি, দেখো প্রথম ভাবার্থ এটা কি করে, এটা ভাবার্থ হিসাবে বলছে এডুকেশন ব্রডেন্স দ্য হিউম্যান মাইন্ডস, বলছে এডুকেশন হচ্ছে মানব মনকে কি বৃদ্ধি করে, বিকশিত করে, বৃদ্ধি করে, তাহলে এডুকেশন ব্রডেন্স দ্য হিউম্যান মাইন্ড, তো এটা একটা হলো। তো হচ্ছে এডুকেশন এনহান্স, এনহান্স হচ্ছে এডুকেশন এনহান্স এ পারসন অ্যাবিলিটি অফ, অ্যাবিলিটি টু থিঙ্ক, হচ্ছে এডুকেশন এনহান্স মানে বৃদ্ধি করে, ত্বরান্বিত করে, এ পারসন একটা ব্যক্তির অ্যাবিলিটি টু থিঙ্ক, চিন্তা করার যে শক্তি, যে গুণ, তাকে বৃদ্ধি করতে এডুকেশন সাহায্য করে। তাহলে এ দুটো হলো ভাবার্থ, এটাও তোমার ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, যেটা লিখবে তুমি একই নিয়ম পাবে। তবে সাধারণত প্রথম দিকে যারা যারা শেখার ক্ষেত্রে বা প্রথম যারা এখন নতুন তাদের ক্ষেত্রে এই আকরিক সেন্টেন্সটা সবথেকে ভালো হবে। এটার বেস যদি তোমার ভালো হয় তাহলে এগুলো ভাবার তো অটোমেটিক তোমার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আসবে। 4 নম্বর দেখো, বলছে একজন শিক্ষিত ব্যক্তি সমাজের মূল্যবান সম্পদ। দেখো এখানে ভার কি, দেখো একজন শিক্ষিত ব্যক্তি সমাজের মূল্যবান সম্পদ, এখানে কোনো ভার নেই, যার ভাব নেই তার ভার সাধারণত হয় বা হলো বিভার। তাহলে একজন শিক্ষিত ব্যক্তি, এখানে হচ্ছে ভার হয় সমাজের মূল্যবান সম্পদ, তাহলে কে হয়, তাহলে একজন শিক্ষিত ব্যক্তি, তাহলে এটা হচ্ছে কি আমরা সাবজেক্ট,
এটা হচ্ছে ভার, আর কি মূল্যবান সম্পদ। তাহলে এটা মূল্যবান সম্পদ, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে সমাজের এটা হচ্ছে একটা ফ্রেজ আলাদা, এটা আলাদা জিনিস। দেখো এবার বলো, তাহলে প্রথম সাবজেক্ট লেখো একজন শিক্ষিত ব্যক্তি, অ্যান এডুকেটেড পারসন। ভয় মানে ইজ, বলছে মূল্যবান সম্পদ, এ ভ্যালুয়েবল অ্যাসেট, একটা মূল্যবান সম্পদ টু সোসাইটি, সমাজের। তাহলে অ্যান এডুকেটেড পারসন ইজ আ ভ্যালুয়েবল অ্যাসেট, মূল্যবান সম্পদ টু সোসাইটি। তাহলে বলছে একজন শিক্ষিত ব্যক্তি একটা সমাজের পক্ষে হচ্ছে একটা মূল্যবান সম্পদ। তাহলে এটা আকরিক অনুবাদ হলো। বল যদি ভাবার্থ করা যায়, দেখো বলছে অ্যান এডুকেটেড ইন্ডিভিজুয়াল ইজ অ্যান অ্যাসেট টু সোসাইটি। বলছি একজন কি শিক্ষিত ব্যক্তি যে হচ্ছে সমাজের পক্ষে, সে হচ্ছে কি সম্পদ। তারপর বলছে, আর বলছে এ ওয়েল এডুকেটেড পারসন এনরিচ সোসাইটি। বলছে একজন সুশিক্ষিত ব্যক্তি হচ্ছে এনরিচ, মানে সমৃদ্ধি করে সমাজকে। এনরিচ মানে সমাজকে সমৃদ্ধি করে। তুমি যাই বলো সব কিন্তু মানে কিন্তু একটাই হলো, এই তিনটের মানে করলেই তোমার একটাই হবে, যে একজন শিক্ষিত ব্যক্তি সমাজের পক্ষে সমাজের মূল্যবান সম্পদ। এটা এটা হচ্ছে সাধারণ একটা ন্যাচারাল, এটা হচ্ছে তোমার ভাবার্থ করা হলো। 4 নম্বর দেখো, 5 নম্বর, তবে কেবল পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। তাই নাকি? যথেষ্ট নয়, তবে কেবল পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। বুঝেছো? তারপর হচ্ছে পুঁথি, এখানে ভার কোনটা আছে, যথেষ্ট হয়, হয় না, মানে এখানে এখানে হচ্ছে তোমার হচ্ছে হয় হবে, বলছে কেবল পুঁথিগত বিদ্যাই হয়, যথেষ্ট হয় না, হয় না, এখানে হচ্ছে কি সে ভার হচ্ছে হয়, হয় না। দেখো তবে তবের জন্য তুমি বসাও এখানে however। তাহলে কি হয় না? পুঁথিগত বিদ্যা, ঠিক আছে, যথেষ্ট নয়, এটা হচ্ছে কি নট, এটা হচ্ছে তোমার হচ্ছে আদার্স। তবে কেবল however, তবে জন্য হচ্ছে however। পুঁথিগত বিদ্যা, দেখো বুকিশ নলেজ, বুকিশ নলেজ, বুকিশ নলেজ, তারপর দিল হয় ইজ কি যথেষ্ট, নট এনাফ। এই যে কেবল আছে, কেবল এটা হচ্ছে এনা, এটা হচ্ছে অ্যালং। অ্যালংটা সাধারণত এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, সাধারণত এটা কি ভার্বের আগে বসে। তো এই জন্য হচ্ছে বুক ইজ নলেজ অ্যালং ইজ নট এনাফ, এটা কি ভার্বের আগে বসানো হচ্ছে, ইজের আগে অ্যালংটা বসানো হয়েছে। অ্যাডভার্বের উপযুক্ত স্থান হচ্ছে ভার্বের ঠিক আগে। তাহলে হাউ এভার, কেবল বুক ইজ নলেজ পুঁথিগত বিদ্যা, অ্যালং ইজ নট এনাফ। তাহলে শুধুমাত্র কেবলমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়, এটা তোমার আকরিক অনুবাদ। তবে দ্বিতীয় কি বলছে দেখো, মেয়ার একাডেমিক নলেজ, শুধুমাত্র কেবলমাত্র একাডেমিক নলেজ পুঁথিগত বিদ্যা কি বলছে ইজ ইনসাফিসিয়েন্ট। বলছে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা বা বই থেকে যে নলেজ সেটা হচ্ছে যথেষ্ট নয়, ইনসাফিসিয়েন্ট। তার হচ্ছে এডুকেশন শুড নট বি, যে এডুকেশন উচিত নয়, শুড নট বি কনফাইন, আবদ্ধ থাকতে টু টেক্সট বুক অ্যালং। বলছে এডুকেশন শুধুমাত্র কনফাইন মানে আবদ্ধ থাকা, শুধুমাত্র টেক্সট বইয়ের মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। এটা 3 নম্বর, এটাই বলা হচ্ছে। তাহলে এই দুটোকে ভাবার্থ করা হলো সুন্দর করে। তাহলে এটা ছিল 5 নম্বর, তার হচ্ছে তিনটে, প্রথম হচ্ছে আকরিক, তারপর দুটো ভাবার্থ। সবগুলোই স্ট্যান্ডার্ড, সবগুলোই সঠিক, এবং সবগুলোই করলে তুমি যে কোনো একটা করলে তুমি ভালো নাম্বার পাবে, কোনো ভয় নেই। তারপর দেখো 6 নম্বরে বলছি, দেখো নৈতিক মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ। তা এখানে ভার কি আছে, নৈতিক মূল্যবোধও সমানভাবে গুরুত্ব, এখানে ভার কিন্তু সে হয় হবে, নৈতিক মূল্যবোধ ও হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার হবে। তাহলে সাবজেক্ট কোনটা, কে হয়, নৈতিক মূল্যবোধ, এটা সাবজেক্ট, ঠিক আছে। সমর্থন গুরুত্বপূর্ণ, এটা সাবজেক্টের পরে এটা যেটা বসে যাবে, এটা বসে যাবে কমপ্লিমেন্টারি হিসাবে। দেখো এবার তুমি চিন্তা করো, কে হয়, নৈতিক মূল্যবোধ, দ্য মোরাল ভ্যালুস, হয় মানে হচ্ছে আর, সমানভাবে ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই নাকি, মোরাল ভ্যালুস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, নৈতিক মূল্যবোধ সমানভাবে গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ভাবার্থ করি, দেখো ইথিক্যাল ভ্যালুস আর নো লেস ইম্পর্টেন্ট। দেখো বলছে ইথিক্যাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ গুরুত্ব বলছে কোনো অংশে কম নয়, কোনোভাবে কম গুরুত্বপূর্ণ নয়। বলছেন ইথিক্যাল ভ্যালুস আর নো লেস ইম্পর্টেন্ট, বলছে নৈতিক মূল্যবোধের গুরুত্ব কোনো অংশে কম নয়, এটাকে তাই বলা হচ্ছে। এটা ভাবার্থ অনুবাদ। তারপর কি বলছে 3 নম্বর, ক্যারেক্টার অ্যান্ড মোরাল ভ্যালুস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এডুকেশন। বলছে চরিত্র এবং নৈতিক মূল্যবোধ হচ্ছে শিক্ষার মতো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটা কি আরো ডিপ ভাবার্থ করা হলো। তাহলে এটা আকরিক, তার হওয়াটা তার থেকে আরো ডিপ ভাবার্থ করা হলো।
চলো 7 নম্বর কি বলছে দেখো, সততা ও পরিশ্রম মানুষকে প্রকৃত সম্মান এনে দেয়। ঠিক আছে, তাহলে সততা ও পরিশ্রম মানুষকে প্রকৃত সম্মান তাহলে এখানে হচ্ছে কোনটা হচ্ছে ভার্ব, এনে দেওয়া ভার্ব। কে এনে দেয়? সততা ও পরিশ্রম। কি এনে দেয়? প্রকৃত সম্মান। এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে প্রথম পদ সাবজেক্ট বসাও সততা পরিশ্রম, অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক, পরিশ্রম। এখানে এনে দেয় মানে হচ্ছে আর্ন, মানে অর্জন করে। আর্ন কি এনে দেয়? প্রকৃত সম্মান হচ্ছে কাকে? মানুষকে, এ পার্সন, একটা মানুষকে কি এনে দেয়? টু রেসপেক্ট। ঠিক আছে, এখানে দুটো ভার্ব, এখানে দুটো অবজেক্ট করা যায়, মানুষকে করা যায়, প্রকৃত সম্মানও করা যায়, এটাও অবজেক্ট হবে, কোনো অসুবিধা নেই। তাহলে অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক আর্ন আ পার্সন টু রেসপেক্ট, এটা হচ্ছে ন্যাচারাল অনুবাদ। তারপর দেখো বলছে এ পার্সন গেন জেনুইন রেসপেক্ট, বলছে একটা মানুষ গেন করে জেনুইন রেসপেক্ট, প্রকৃত জেনুইন রেসপেক্ট থ্রু অনেস্টি অ্যান্ড ডিলিজেন্ট, বলছে একটা মানুষ প্রকৃত সম্মান অর্জন করে কি? সততা এবং পরিশ্রমের মাধ্যমে দ্বারা। তারপর কি বলছে 3 নম্বর, ট্রু অনার্স, ট্রু অনার কামস ফ্রম অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক, বলছে প্রকৃত যে সম্মান সেটা হচ্ছে কোত্থেকে আসে? সততা এবং হার্ডওয়ার্ক, পরিশ্রমের মাধ্যমে সেটা আসে বা অর্জন করা যায়। এটা সেরকম একটা সেখান থেকে 3 ভাবে করা হলো সুন্দর করে, যে কোনো একটা করলে তুমি ভালো নম্বর পাবে। 8 নম্বর দেখো, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, এটা হচ্ছে ভার্ব নাকি? বলছে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। অন্যের প্রতি এখানে হচ্ছে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট উজ্জ্ব দেখো আমাদের হবে, মানে আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, এটা আমাদের হচ্ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। তো যা এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি। দেখো বলছে উই হওয়া উচিত, উই শুড বি, আমাদের হওয়া উচিত কি? অনুভূতিশীল, সহানুভূতিশীল, কম্পাশনেট, কম্প্যাশনেট, বলছে আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত অন্যের প্রতি, টুয়ার্ডস আদার, এটা হচ্ছে আকরিক। ভাবার্থ কি বলছে? বলছে এভরিওয়ান শুড শো সিম্প্যাথি টু আদার, বলছে প্রত্যেকের উচিত অন্যের প্রতি সিম্প্যাথি জানানো। তাহলে এটা তার হচ্ছে ভাবার্থ হলো। তারপর কি বলছে? ওয়ান ওয়ার টু, শুডের বিপরীত, শুডের পরিবর্তে তুমি ওয়ার টু বসাতে পারো। ওয়ান ওয়াট টু বি কাইন্ড অ্যান্ড কনসিডারেট টুয়ার্ডস আদার, বলছে একজনকে অন্যের প্রতি দয়ালু এবং সহানুভূতিশীল হওয়া উচিত, মানে সেটাই বলছে। তাহলে এটাকে আমরা 3 ভাবে করলাম, আশা করি সব বুঝতে পারছো। দেখ 9 নম্বরটা কি বলছে? সমাজের উন্নতি প্রত্যেক নাগরিকের দায়িত্ববোধের উপর নির্ভর করে। তাহলে নির্ভর করে এটা হচ্ছে আমার ভার, কি নির্ভর করে? সমাজের উন্নতি। ঠিক আছে, তারপর হচ্ছে প্রত্যেক নাগরিকের দায়িত্ববোধের উপরে, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি যাই বলে তুমি হবে, অবজেক্ট বা কমপ্লিমেন্টারি যাই বলো, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার বাদ দিয়ে যা থাকবে সব কমপ্লিমেন্টারি অথবা অবজেক্ট হিসেবে তুমি কাউন্ট করবে। তাহলে বলছি দেখো, তাহলে সমাজের উন্নতি, দ্য প্রোগ্রেস অফ সোসাইটি, সমাজের উন্নতি। দেখো এটা বলি দিই, সমাজের উন্নতি, এটাকে ফ্রেশ, সমাজের উন্নতি। তা প্রথম বলেছিলাম পেছন থেকে করবে, উন্নতি দ্য প্রোগ্রেস, এর রর জন্য অফ, আর সমাজের জন্য সোসাইটি, দ্য প্রোগ্রেস অফ সোসাইটি নির্ভর করে, ডিপেন্ডস, দায়িত্ববোধের উপর, ওর উপরের জন্য অন। ঠিক আছে, কি বলছে? নাগরিকের দায়িত্ববোধ, দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি। ঠিক আছে, দায়িত্ববোধের উপর, দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ এভরি সিটিজেন। ঠিক আছে, প্রত্যেক নাগরিকের, এটা বুঝতে পেরেছো? এবার দেখো 2 নম্বর কি বলছে? সোশ্যাল ডেভেলপমেন্ট রিলাইজ, বলছে সামাজিক উন্নয়ন রিলাইজ, নির্ভর করে বা রিলাইজ অন এভরি সিটিজেন সেন্স অফ ডিউটি, বলছে সামাজিক উন্নতি এটা নির্ভর করে বা লুকিয়ে আছে প্রত্যেক নাগরিকের কি? দায়িত্ববোধের উপরে। 3 নম্বর কি বলছে? এ সোসাইটি প্রসপার, একটা বলছে সোসাইটি প্রসপার, উন্নয়ন হয়, উন্নতি হয়, হোয়েন ইটস সিটিজেন্স আর রেসপন্সিবল, বলছে একটা সোসাইটি তখনই উন্নত হয় যখন হচ্ছে তার হচ্ছে নাগরিকরা দায়িত্বশীল হয়। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে হচ্ছে 1 2 3, সব প্রত্যেকটা হচ্ছে প্রথম নাগরিক, তারপর দুটো হচ্ছে ভাবার্থ করা হলো। আচ্ছা, এবার আমরা শেষটা করব, শেষ বাক্য,
বলছে তাই আমাদের সুশিক্ষিত ও সুনাগরিক হওয়ার চেষ্টা করা উচিত, তাই নাকি? চেষ্টা করা উচিত এটা হচ্ছে আমার কি ভার। আচ্ছা, এবার কাদের? এটা আমাদের, এটা হচ্ছে সাবজেক্ট হবে। তাহলে সুনাগরিক হওয়ার, শিক্ষিত সুনাগরিক হওয়ার, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি হবে। তাই জন্য কি আছে, এটা হচ্ছে দেয়ারফর। আমাদের ওই চেষ্টা করা উচিত, শুড করা উচিত, শুড স্ট্রাইভ বা শুড ট্রাই দিতে পারো তুমি। শুড স্ট্রাইভ কি করতে? হওয়ার, হু বিকেম, হওয়ার, ঠিক আছে, সুশিক্ষিত, এডুকেটেড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন, ঠিক আছে। তাই আমাদের সুশিক্ষিত ও সুনাগরিক হওয়ার চেষ্টা করা উচিত। দেয়ারফর উই শুড স্ট্রাইভ টু বিকাম এডুকেটেড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন। এটা হচ্ছে এটা আকরিক সেন্টেন্স। 2 নম্বর কি দেখো, হেন্স অতঃপর বলছে উই মাস্ট ট্রাই টু বিকাম ওয়েল এডুকেটেড অ্যান্ড আইডিয়াল পারসন সিটিজেন। বলছে আমাদের উই মাস্ট ট্রাই, আমরা অবশ্যই চেষ্টা করব টু বিকাম হওয়ার জন্য কি সুশিক্ষিত এবং হচ্ছে আইডিয়াল একটা আদর্শ নাগরিক হওয়ার চেষ্টা করব। একই হচ্ছে, এটা ভাবার্থ করলে এরকম দাঁড়ায়। 3 নম্বর বলি হচ্ছে সো, অর্থাৎ বলছে উই শুড মেক এভরি এফোর্ট, বলছে আমাদের প্রত্যেকটা প্রচেষ্টাকে আমরা তৈরি করবো কি টু বিকেম হওয়ার জন্য এনলাইটেন অ্যান্ড রেসপন্সিবল রিমেম্বার অফ সোসাইটি। বলছে আমাদের প্রত্যেকটা যে চেষ্টা প্রচেষ্টা সেগুলো আমরা কিভাবে করব, যাতে আমরা এনলাইটেড মানে আলোকিত হওয়ার জন্য এবং সুনাগরিক, আলোকিত এবং সুনাগরিক পরিবারের সদস্য হওয়ার জন্য। বলছে তাই না, বলছে আমাদের প্রত্যেকটা প্রচেষ্টা যেন আমাদের সমাজের কি দায়িত্ববান এবং সুশিক্ষিত সুনাগরিক হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকে 10টা সেন্টেন্স, তার প্রত্যেকটা 3টে করে করা হয়েছে, অর্থাৎ প্রথমে এখানে টোটাল হচ্ছে 30টা সেন্টেন্স করা হয়েছে। এর মধ্যে যে কোনো একটা তুমি প্রথমটা বা দ্বিতীয়টা বা তৃতীয়টা করে তুমি করতে পারো, বা এর থেকে তুমি অন্য তৈরি করো, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল আজকে আমাদের একটা প্যাসেজের অনুবাদ, এবং প্রত্যেকটা তার 10টা সেন্টেন্স ছিল, তার প্রত্যেকটা সেন্টেন্স 3টে করে, অর্থাৎ 3030টা সেন্টেন্স আমরা গঠন করেছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার হবে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করবো। সবাইকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এবং লাইক শেয়ার করতে, এবং তোমার কমেন্টস জানাতে। আর যদি এগুলোর পিডিএফ পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে। আজকে আমি শেষ করলাম, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।